আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা পড়ব হচ্ছে পদার্থবিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ধরা যায় সেটা যে চ্যাপ্টারটা বুঝলে মোটামুটি 9-10 পদার্থবিজ্ঞানের অনেক কিছুই বোঝা হয়ে যায়। তো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি বা মোশন। এই চ্যাপ্টারটা মোশন বলতে পদার্থবিজ্ঞানের একজন যুগান্তকারী বিজ্ঞানী যাকে সনাতন পদার্থবিজ্ঞানের জনক বলা হয়, স্যার আইজ্যাক নিউটন। তার হচ্ছে ৩টা গতির সূত্রের উপর বেস করে এই চ্যাপ্টারটার নামকরণ হয়েছে গতি। তো আজকে আমরা এই আ যুগান্তকারী বা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি পড়ব। তো সেটা পড়ার আগে আমি বলে রাখি যে এই চ্যাপ্টারে আমরা তেমন আ মানে খুবই কম করে পড়ব। অল্প করে পড়ব যাতে টার্মগুলা খুব ভালোভাবে বোঝা যায়, এবং টার্মগুলো না বুঝলে কিন্তু আগানো যাবে না সামনে। ফিজিক্সটা বোঝা যাবে না। ফিজিক্স আসলে একটা মজার সাবজেক্ট যেটা হচ্ছে বুঝলে পড়তে ভালো লাগে। তো আমরা আস্তে ধীরে পড়বো আরকি। ক্লাস বেশি লং করব না আমরা। তো ফিজিক্স গতি পড়ার আগে আমরা আ যে কয়টা বিষয় জানবো আ ভালোভাবে, রাশি কাকে বলে? হুম? তারপরে হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি, ভেক্টর রাশির নির্দেশনা, ভেক্টর রাশির যোগ-বিয়োগ, ভেক্টর রাশি ও স্কেলার রাশির পার্থক্য, গতি ও স্থিতি, পরম স্থিতি ও পরম গতি, এবং দূরত্ব ও সরণ। এই কয়টা টার্ম পড়ব আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের আ গতি চ্যাপ্টারে। তো আমরা আ আ সরাসরি ক্লাসে চলে যাই, কথা না বাড়াইয়া। আ আজকে এই জিনিস গতি বই পড়তে গিয়ে আমাদের ১ম যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে রাশি। রাশি হচ্ছে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে রাশি। বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে কি? রাশি। তো রাশি এর আগের চ্যাপ্টারে ভৌত বিজ্ঞান চ্যাপ্টারে আমরা পড়েছি রাশি কাকে বলে। আজকে আবার পড়তেছি। রাশি হচ্ছে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে রাশি। সেটা হতে পারে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, তড়িৎ তীব্রতা, বল, সরণ, ত্বরণ, বেগ, হ্যাঁ? এটসেট্রা। অনেক রাশি, অনেক ধরনের রাশি আছে। তো সেগুলোর মধ্যে আমরা আ রাশিকে এ সে রাশিকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। ক্লাসিফাইড করা হয়েছে। সেটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে কি? ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হচ্ছে স্কেলার রাশিটা আমরা আগে পড়ি। স্কেলার রাশি হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্যে শুধু মান জানলেই চলে, সেসব রাশিকে বলে স্কেলার রাশি। কেমন? যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে স্কেলার রাশি। কিভাবে? যেমন আমি বাজার থেকে চাল কিনে নিয়ে আসবো। ৫ কিলো চাল কিনে নিয়ে আসলাম, ৫ কিলোগ্রাম বা ৫ কেজি যেটাকে বলি। যদি চাল কিনে নিয়ে আসি, এই জায়গাতে আমার শুধু চালের ভরটা মাপলেই হচ্ছে। মান কত? ৫ কেজি চালের কথা বললাম, তাহলে মান হচ্ছে কি? তার ৫ কেজি হচ্ছে তার কি? মান। তাহলে এই ৫ কেজি হচ্ছে এই স্কেলার রাশির মান। তো এই জায়গাতে দিকের কোনো প্রয়োজন নেই। যেমন সময়, কারো ঘড়িতে এখন ৮টা ১০ মিনিট বাজতে পারে। এই জায়গাতে তার দিকের কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু মানটা জানলেই হবে। তারপরে আছে তাপমাত্রা। যেমন এখন আজকের দিনে তাপমাত্রা কত হতে পারে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। এই জায়গাতে দিক জানার কোনো প্রয়োজন নেই। তো যেসব রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, মান জানলেই হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলো সব রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর একটা রাশি হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান জানলেই হয় না, সাথে দিকেরও প্রয়োজন হয়, সেসব রাশিকে বলা হয় ভেক্টর রাশি। কেমন? ভেক্টর রাশি হচ্ছে যেমন আমরা বলি বেগ। হুম? বললাম একটা লোক 5 এমএস ইনভার্সন বেগে মোটরসাইকেল চালাইতেছে। 5 এমএস ইনভার্সন। 5
ms ইনভার্স 1 বা এটাকে এভাবে লেখা যায় 5 ms ইনভার্স 1 বেগে মোটরসাইকেল চালাইতেছে। এখন লোকটা কি কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝা যাইতেছে না। উত্তর দিকে আসতে পারে, দক্ষিণ দিকে যেতে পারে, পশ্চিম দিকে, যে কোনো দিকে যেতে পারে। এখন এই লোকটা কোথায় গিয়ে পৌঁছাবে, তার গন্তব্য কোথায় সেটা কিন্তু জানা যাইতেছে না। তো তার জন্যে তার একটা ডিরেকশন থাকতে হবে। যদি বলা হয় যে লোকটা পূর্ব দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বা 5 ms ইনভার্স 1 বেগে মোটরসাইকেল চালাইতেছে, তাহলে কিন্তু সে পূর্ব দিকে যাবে। পশ্চিম দিকে হলে পশ্চিম দিকে যাবে। তাহলে এই জায়গাতে তার দিকটা উল্লেখ করে দিতে হবে। দিক যদি উল্লেখ করে না দেওয়া হয় তাহলে এই জিনিসটা পুরোপুরি বোঝা যাবে না। একটা সহজ উদাহরণ দিই। যেমন একটা লোক একটা টেবিলকে ধাক্কা দিতেছে 5 নিউটন বলে ধাক্কা দিতেছে। 5 নিউটন বলে ধাক্কা দিতেছে। এখন টেবিলটা কোন দিক সরবে? টেবিলটা কোন দিক সরবে কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে টেবিলটা কোন দিক যাবে সেটা নির্ভর করছে যে বলটা কোন দিক দিতেছে। বলটা যদি পূর্ব দিকে 5 নিউটন বল প্রয়োগ করে তাহলে টেবিলটা পূর্ব দিকে যাবে। পশ্চিম দিকে 5 নিউটন বল প্রয়োগ করলে পশ্চিম দিকে যাবে। মানে যেদিকে বল প্রয়োগ করা হবে টেবিলটা সেই দিকেই যাবে। সো এইসব রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান জানার সাথে সাথে কিন্তু দিকেরও প্রয়োজন। এই জায়গাতে মান হচ্ছে এই যে 5 নিউটন, 5 হচ্ছে তার মান, 5 কে এই 5 হচ্ছে তার মান, এবং যে দিকে আমরা বলটা প্রয়োগ করব সেটা হচ্ছে তার কি দিক। তো ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান জানার পাশাপাশি দিক জানারও প্রয়োজন হয় বা দিক জানা দরকার, সেসব রাশিকে বলা হয় ভেক্টর রাশি। এখন আসি ভেক্টরের প্রকাশ। কোনো ভেক্টর রাশির কোনো রাশির উপরে যদি আমরা তীর চিহ্ন দিয়ে দেই তাহলে এটাকে বলা হবে একটা ভেক্টর রাশি। যেমন এ যদি একটা হয় তাহলে এর উপরে একটা তীর চিহ্ন দিলে এটাকে মিন করবে সেটা ভেক্টর রাশি। বা হচ্ছে এ রাশিটার ডান দিকে মোটা করে ইটালিক হরফে লিখলেও এটাকে বলা হবে কি এটা ভেক্টর রাশি প্রকাশ করার একটা ওয়ে। বা হচ্ছে এর উপরে যদি আমরা এরকম এরো চিহ্ন দিই, টুপির মতো চিহ্ন দিই, এটাকে দিয়েও কি ভেক্টর নির্দেশ করে। তাহলে এইভাবেও আমরা ভেক্টর প্রকাশ করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। এখন যদি এই ভেক্টর রাশির এইরকম করে মডুলাস দিই তাহলে হবে এটা মিন করবে যে এই ভেক্টর রাশির মান নির্দেশ করবে এটাকে। বা আমরা সরাসরি এ দিয়ে লিখতে পারি। এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এ হবে এই ভেক্টর এই মানে তীর চিহ্ন ছাড়া যে এ হরফটা সেটা হবে এই ভেক্টর রাশির মান, এবং এই মডুলাস দেওয়া হবে এটা হবে কি ভেক্টর রাশির মান। তো ভেক্টর রাশি প্রকাশ করার সচরাচর যেটা ইউজ করা হয় সাধারণত তীর চিহ্ন, হরফের উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা হয়, বা এরকম করে টুপি চিহ্ন দিয়েও তীর চিহ্ন এই ভেক্টর রাশি প্রকাশ করা হয়। আর মান প্রকাশ করার ক্ষেত্রে সরাসরি আমরা এভাবে শুধু হরফটা লিখে দিই। যাই হোক, আমরা এই যাতে দেখি একটা ভেক্টর বি ভেক্টর। বি ভেক্টরটা হচ্ছে এই যে ভেক্টর, এই বি ভেক্টরটার এই 0 পয়েন্ট থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বি ভেক্টরের মান। এটা হচ্ছে বি ভেক্টরের মান, এবং এই যে এরো চিহ্নটা এটা হচ্ছে কি বি ভেক্টরের দিক। এই জায়গাতে বি ভেক্টরটা হচ্ছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, হ্যাঁ, বি ভেক্টরটা 100 কিলোমিটার সরণকে নির্দেশ করছে এই জায়গাতে। এই বি ভেক্টরটা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে এই অবি বরাবর 100 মিটার সরণকে নির্দেশ করে এই ভেক্টর। এই জায়গাতে এই 0 থেকে বি পর্যন্ত এইটা হচ্ছে বি ভেক্টরের মান 100 মিটার, এটা হচ্ছে দূরত্ব। আর এই এরো চিহ্নটা দিয়ে প্রকাশ করা হচ্ছে বি ভেক্টরের দিক। যেমন হচ্ছে আমরা এই যে অ্যাঙ্গেল উল্লেখ করে দিলে তাহলে দিকটা নির্দেশিত হইলো, ফিক্সড হয়ে গেল। 0 থেকে পূর্ব দিকে সে 30 ডিগ্রি কোণে অবি বরাবর 100 কিলোমিটার সরণকে নির্দেশ করে বি ভেক্টর। এটা গেল আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশির যোগ। ভেক্টর রাশির যোগ সাধারণত দুইটা ভেক্টর রাশির পাশাপাশি লিখে পাশাপাশি স্থাপন করে, যদি আমরা ধরি এই একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মান হচ্ছে কত 3 সেন্টিমিটার, বি ভেক্টরের মান হচ্ছে 4 সেন্টিমিটার।
ভেক্টর রাশির পাশাপাশি বসিয়ে দুইটা ভেক্টর রাশির যোগ করলে আমরা একটা লব্ধি পাই। দুইটা ভেক্টর রাশির যোগ করলে একটা নতুন ভেক্টর পাওয়া যায়, অথবা দুইটা ভেক্টর রাশি বিয়োগ করলেও একটা নতুন ভেক্টর পাওয়া যায়। যে নতুন ভেক্টরটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর। এবং এই লব্ধি ভেক্টরটা কি পরে নির্দেশ করা হয়? লব্ধি ভেক্টর, যে দুইটা ভেক্টর যোগ করার ফলে লব্ধি ভেক্টরটা পাওয়া গেছে, লব্ধি ভেক্টরের যে ওই দুইটা ভেক্টরকে বলা হয় লব্ধি ভেক্টরের উপাংশ। যেমন আমরা এই এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে যদি আমরা সি ভেক্টর পাই, সি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের যোগফলের ফলে নতুন একটা ভেক্টর, এটাকে বলা হয় লব্ধি ভেক্টর। তো এই সি ভেক্টরের উপাংশ হবে এ ভেক্টর এবং বি ভেক্টর। মানে হচ্ছে দুইটা ভেক্টর যোগ করলে একটা নতুন ভেক্টর পাওয়া যায়, নতুন ভেক্টরটাকে বলা হয় ওই দুইটা ভেক্টরের বা দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি ভেক্টর, লব্ধি বলা হয়। যাই হোক, এখন আমরা দেখি ভেক্টর সাধারণত সমজাতীয় রাশিগুলোর যোগ করা যায় ভেক্টরের ক্ষেত্রে। যেমন বেগ, যে দুইটা ভেক্টর বেগ হয় বা দুই বা ততোধিক ভেক্টর বেগ একই রকম ভেক্টর হয়, যেমন বেগ হইলে বেগ, সরণ যদি হয় তাহলে সরণ, ত্বরণ হইলে ত্বরণ, বল হইলে বল, মানে একই জাতীয় ভেক্টরগুলো যোগ বিয়োগ করা যায়। কিন্তু একটা ভেক্টর হচ্ছে বেগ আর একটা হচ্ছে ত্বরণ, তাহলে কিন্তু এই ভেক্টর যোগ করা যাবে না। মানে সমজাতীয় ভেক্টরগুলো যোগ বিয়োগ করা যায়। একটা কথা হচ্ছে ভেক্টর রাশির যোগ কিন্তু বীজগণিতের নিয়ম অনুসারে হয় না, বীজগণিতের সূত্র ফলো করে হয় না। যেমন স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যদি স্কেলার রাশি তো শুধু মান, হুম যদি আমরা স্কেলার রাশি একটা স্কেলার রাশি নিই যে ভর, কেউ 5 কেজি চাল কিনলো, হ্যাঁ, আর 4 কেজি আটা কিনলো, তাহলে সে টোটাল কত কেজির খাদ্যপণ্য কিনলো? টোটাল কি 9 কেজি খাদ্যপণ্য কিনলো। দুইটা ভেক্টর যোগ করে দিলেই হয়, দুইটা রাশির যোগ করে দিলেই হয়ে গেছে। এটা হচ্ছে স্কেলার রাশির ক্ষেত্রে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে বীজগণিতের সূত্র ফলো করে হয় না। ভেক্টর রাশির ক্ষেত্রে তার যোগটা করতে হয় জ্যামিতিক উপায়ে। কিভাবে? আমরা দেখি এই জায়গাতে, এই যে এ একটা ভেক্টর, ধরলাম একটা ভেক্টর সরণ একটা ভেক্টর, এই দিক থেকে অ বিন্দু থেকে অকে পথে এই ভেক্টরটা এ ভেক্টরটা কে বিন্দুতে আসার পরে এই দিক গেল, কে এল বরাবর চলে গেল। তাহলে এই যে এই পর্যন্ত আসলো, এটা হচ্ছে এ একটা ভেক্টর, আবার এই পর্যন্ত গেল, এটা একটা ভেক্টর। আমরা এটা এই ভেক্টরের মান হচ্ছে ধরলাম 3 সেন্টিমিটার, আর এই দিক দিয়ে যে দূরত্ব সরণ অতিক্রম করলো এটা হচ্ছে কি 4 সেন্টিমিটার। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করার ফলে, আমরা তো বললাম ভেক্টর দুইটা ভেক্টর যোগ করলে একটা নতুন একটা ভেক্টর পাওয়া যায়, তাহলে এই দুইটা ভেক্টর যোগ করার ফলে যে নতুন যে ভেক্টরটা পাইলাম সেটা হচ্ছে কি, এটাকে ধরলাম সি ভেক্টর। আচ্ছা, এখন এটা গেল একটা সি ভেক্টর পাইলাম। এখন এই এ ভেক্টরটা এই দিক ওকে বরাবর গিয়ে যাওয়ার পরে আবার এটা সরণ ভেক্টরটা কে এম বরাবর চলে আসলো। এই পর্যন্ত মান ঠিকই আছে, কিন্তু এই ভেক্টরটা আগে এই ওকে বরাবর যাওয়ার পরে আবার কে এম পথে চলে আসছে। তাহলে এর যে নতুন যে লব্ধি হয়েছে, নতুন লব্ধিটাকে আমরা দিলাম এন ভেক্টর। তাহলে নতুন লব্ধি যদি এন হয়, আর আগেরটা লব্ধি ছিল কি সি, এই দুইটার মান তো এক না। দুইটার মান কি এক হবে? দুইটার মান কিন্তু এক হবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা ভেক্টর আমরা যোগ করতেছি, কিন্তু একবার এক সময় মান হইতেছে। সেই মানটা আসলে কিসের উপর নির্ভর করতেছে? সেই মানটা কিসের উপর নির্ভর করতেছে? সেই মানটা নির্ভর করতেছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের উপর। কারণ আমরা প্রথমে যখন এই ভেক্টর দুইটা এইভাবে ছিল, এই এ ভেক্টর, পরবর্তীতে গেল এই ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? নিশ্চয়ই 90 ডিগ্রি বেশি। আবার পরবর্তীতে যখন এই ভেক্টরটা এইভাবে যাওয়ার পরে আবার এই দিক বরাবর আসলো, তখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি কম। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানের তারতম্য আছে। তার মানে ভেক্টরের যোগ বিয়োগ হবে, মানে যে সূত্রটা ফলো করে সেটা হচ্ছে জ্যামিতিক উপায়। তাদের মধ্যবর্তী কোণের মান যদি চেঞ্জ হয় তাহলে তাদের কি যোগফল চেঞ্জ হবে। মান কোণের মান চেঞ্জ হলে ভেক্টর দুটির যোগফলের মানও চেঞ্জ হবে। এখন এদের সর্বোচ্চ মান কত হতে পারে এবং সর্বনিম্ন মান কত হতে পারে, একটা রেঞ্জ বলা দেওয়া যাবে, কিন্তু এই জায়গাতে এক্স্যাক্টলি বলা যাবে না কত মান।
যদি অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি বলা যায় তাহলে সেটার মান বলা যায়। এখন এই দুইটা ভেক্টরের কত মান হচ্ছে 3 সেন্টিমিটার আর হচ্ছে কত 4 সেন্টিমিটার। এখন এই দুইটা ভেক্টর যদি আমরা একই পথে বা 0 ডিগ্রি বরাবর যায় বা হচ্ছে 0 ডিগ্রি কোণ বরাবর দুইটা যায়, তাহলে কি এ ভেক্টর এই পাশে আর বি ভেক্টর আবার কি একই একই পথে যাবে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি হবে। তখন এই দুইটা ভেক্টরের মান কত হবে, তাহলে সর্বোচ্চ মান হবে 3 আর 4 যোগফল হবে 7। আর এটা হচ্ছে যদি এই ভেক্টরটা দুইটা ভেক্টর বিপরীতমুখী হয়, যে এই ভেক্টরটা এই দিক যেতেছে আবার বি ভেক্টরটা হচ্ছে এদিক, তাহলে এ বি, তাহলে এ ভেক্টরটার এদের মান হবে হচ্ছে 4 মাইনাস 3, দুইটা ভেক্টর দুই দিকে কাজ করতেছে, তাহলে মান কত হবে 1। তার মানে এই দুইটা ভেক্টরের যোগফলের যে মানটা হতে পারে সেটা হচ্ছে 1 থেকে 7-এর মধ্যে যে কোনো মান হতে পারে, সেটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, কিন্তু মান 1-এর থেকে কমও হবে না আবার 7-এর থেকে বেশি হবে না, এই রেঞ্জটা বলে দেওয়া যাবে। সুতরাং আমরা বলতে পারি যে ভেক্টরের যোগ যে সাধারণ যে স্কেল বীজগণিতের নিয়মে হয় না, জ্যামিতিক উপায়ে হয়। এখন আমরা দেখি ভেক্টর রাশির ভেক্টর স্কেলার রাশির পার্থক্য। প্রথম যে পার্থক্যটা, যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান জানলেই হয় সেসব রাশিকে বলা হয় স্কেলার রাশি, আর যেসব রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। এটা হলো 1 নম্বর পার্থক্য, প্রথম পার্থক্য, এবং এটা 1 নম্বর পার্থক্য। দ্বিতীয় হচ্ছে স্কেলার রাশির পরিবর্তন করার জন্য শুধু মানের পরিবর্তন করলেই হয়, তাহলে স্কেলার রাশি পরিবর্তন হয়ে যায়। কিন্তু ভেক্টর রাশির পরিবর্তন করতে গেলে তার মানের সাথে সাথে দিকেরও পরিবর্তন করতে হবে, তাহলে ভেক্টর রাশি পরিবর্তন হয়। দুইটা পার্থক্য, একটা হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় সেটা স্কেলার রাশি, আর যেসব রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয় সেটা হলো ভেক্টর রাশি। যেসব রাশিকে স্কেলার রাশিকে শুধু মানের পরিবর্তন করলে স্কেলার রাশি পরিবর্তন হয়, আর ভেক্টর রাশির মানের পরিবর্তন করার সাথে সাথে দিকেরও পরিবর্তন করতে হয়। ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণত বীজগণিতের নিয়মে হয় না, জ্যামিতিক উপায়ে হয়। স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগণিতিক নিয়ম অনুযায়ী হয়। এই হচ্ছে 3টা পার্থক্য ভেক্টর এবং স্কেলার। এরপরে দেখি স্থিতি এবং গতি। স্থিতি বলতে আমরা যেটা বুঝি, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে আমরা সেই বস্তুটাকে বলে স্থির। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, মানে আশেপাশের পরিবেশের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর পরিবর্তন না ঘটলে আমরা সেটাকে বলে স্থির, বা এই অবস্থাটাকে বলে আমরা স্থিতি। আর যদি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক অবস্থানের সাথে পরিবেশের সাথে সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেটাকে বলি গতিশীল, বা এই অবস্থাটাকে আমরা বলি গতি। বিষয়টা ক্লিয়ার? স্থির হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে আমরা সেটাকে বলি স্থির বা স্থিতি। আর যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে আমরা বলি গতিশীল বা গতি, এই অবস্থাটাকে বলা হয় গতি। এখন আর একটা টার্ম হচ্ছে পরম স্থিতি ও পরম গতি। আসলে মহাবিশ্বে পরম স্থিতি এবং পরম গতি বলতে কোনো কিছু নাই, সবকিছু আপেক্ষিক। এখন আমরা যেটা করব, দেখব যে কোন বস্তু গতিশীল কি নাকি স্থিতিশীল সেটা জানার জন্য আমাদের জানতে হবে তার একটা বস্তুকে ফিক্সড ধরে নিতে হবে বা একটা রেফারেন্স ধরতে হবে। যেমন আমি ধরলাম এই জায়গাতে একটা গাছ আছে, এই জায়গাতে ধরি, হ্যাঁ, এই জায়গাতে একটা গাছ আছে, এইখানে একটা সাইকেল আছে। এখন এই সাইকেলটা, এই গাছটা তো ফিক্সড, এটাকে আমরা এইটার সাপেক্ষে দেখবো, এটা যদি না নড়ে, এটা ফিক্সড, এটা সাপেক্ষে এই সাইকেলটা যদি নড়ে যায় তাহলে আমরা বলবো কি সাইকেলটা গতিশীল। এখন এইটাও স্থিতিশীল, গাছটাও স্থিতিশীল এবং সাইকেলটা যদি যাতে দাঁড়ায় থাকে, তাহলে এই দুইটা কি, তাহলে অবস্থার পরিবর্তন হইতেছে না, তাহলে এটা হচ্ছে কি স্থির। মানে কোনো বস্তু স্থির না গতিশীল তার জানার জন্য আমাদের একটা রেফারেন্স দরকার, যেটাকে বলে প্রসঙ্গ কাঠামো।
যে এই বস্তুটার সাপেক্ষে আমি তুলনা করলে বুঝতে পারবো যে বস্তুটা অন্য বস্তুটা গতিশীল নাকি স্থিতিশীল। আমাদের যে বস্তুটার কথা চিন্তা করতেছি সেই বস্তুটা গতিশীল নাকি স্থিতিশীল। যেমন অনেক সময় হয় রেল লাইনে দাঁড়ায় থাকলে দেখা যাচ্ছে যে ২ টা লাইন রেলগাড়ি যদি একই সাথে দাঁড়ায় থাকে তাহলে তো বোঝা যায় যে স্থির। কোনো কারণে যদি একটা চলে যায় তাহলে দেখা যায় যে একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে পিছনে চলে যাচ্ছে অথবা সামনের দিকে চলে যাইতেছে। তো এই ক্ষেত্রে আ আমরা আ যদি আ এই অবস্থাটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন ট্রেনের একটা উদাহরণ। একটা ট্রেন যদি অ্যা সুষম গতিতে চলতে থাকে এবং ট্রেনের ভিতরে ২ জন লোক যদি বসা থাকে, তাহলে এই ২ জন লোক কিন্তু দেখবে যে একজন লোক তারা যতটুক দূরত্বে বসেছিল, হ্যাঁ? ৫ মিনিট ১০ মিনিট পরেও ট্রেনটা যদি সুষম গতিতে চলতে থাকে তাহলে কিন্তু তারা একই দূরত্বে বসে থাকবে। তখন এই লোকটাকে অন্য লোকের ওই লোকটার পাশে বসে থাকার পরেও তার মনে হবে যে আসলে ওই ২ জন লোক স্থির। কিন্তু আমরা বাইরে থেকে যখন দেখি, যদি প্ল্যাটফর্ম থেকে কেউ দেখে, তাহলে দেখবে যে ট্রেনটা মুভিং, চলমান। তো এই ঘটনাটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে আমরা যখন একজন আরেকজনের সাথে তুলনা করতেছি, একটা নির্দিষ্ট ফ্রেমের রেফারেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এই ২ টা লোক স্থির। কিন্তু বাইরে থেকে আমরা যখন দেখতেছি তখন দেখি যে প্ল্যাটফর্মের সাপেক্ষে ট্রেনটা গতিশীল। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে মহাবিশ্বে এরকম স্থির, আমরা যে জিনিসটাকে ফিক্সড ধরে রেফারেন্স ধরে আ মানে স্থির বা গতিশীল নির্ণয় করব, সেই স্থিতিশীল বস্তু মহাবিশ্বে নাই। কারণ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই গতিশীল। আমাদের এই পৃথিবীর সাপেক্ষে, আমার সাপেক্ষে যখন আরেকজন স্থির, কিন্তু আমাদের এই পৃথিবীটা হচ্ছে কি অ্যা সূর্যের চারদিকে ঘুরতেছে। সূর্য আবার অন্য একটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। ওই গ্যালাক্সি অন্য আরেকটা গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে কোনো কিছুই স্থির নাই। যদি কোনো কিছু স্থির না থাকে তাহলে পরম স্থিরের কথা তো এই জায়গাতে আসে না, এবং কোনো কিছু পরম গতিশীলের অবস্থা পরম গতির অবস্থা এই জায়গাতে আসতেছে না। যেহেতু দেখছি প্রত্যেক বস্তুই একটা বস্তুর আরেকটা বস্তুর সাপেক্ষে গতিশীল। এইজন্য বলা হচ্ছে যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই গতিশীল। এই জায়গাতে পরম স্থিতি বা পরম গতি বলতে কোনো কিছু নাই। আরেকটা জিনিস আমরা দেখি যে দূরত্ব। পারিবেশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলে দূরত্ব। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। যেমন একটা বস্তু এই জায়গাতে ছিল, ৫ মিনিট পরে সে বি বিন্দুতে গেল। এ বিন্দুতে ছিল, বি বিন্দুতে গেল, তাহলে তার দূরত্ব কত হলো? তার দূরত্ব হচ্ছে a মাইনাস b বা হচ্ছে b মাইনাস a। এটা হচ্ছে তার দূরত্ব। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। এখন এটা স্মরণ হবে তখনই যখন বলবো আমরা একটা নির্দিষ্ট দিক উল্লেখ করে দেব। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। যদি বলি পূর্ব দিকে একটা সাইকেল, একজন বস্তু, মানে একটা লোক সাইকেল চালা যাইতেছে, তাহলে তার সরণ হবে কি পূর্ব দিক। দিকটা যখন উল্লেখ করে দিব তখন সেই জায়গাতে সরণের উল্লেখ হবে। সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য হচ্ছে দিক। যদি আমরা দিকের কথা উল্লেখ না করি তাহলে সেটা হবে দূরত্ব, আর যদি দিকের কথা উল্লেখ করে দিই তাহলে সেটা হবে সরণ। তো নির্দিষ্ট দিকে পারিবেশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ, আর পারিবেশিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সামনের দিন আমরা হচ্ছে এই গতির চ্যাপ্টারের পরের যে বেগ, দ্রুতি, ত্বরণ, এই বিষয়গুলো পড়বো এবং আরো উদাহরণ দিয়ে সেগুলো বোঝানোর চেষ্টা করব। আশা করি সকলেই উপকৃত হবে।